হ্যালো স্টুডেন্টস, আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড চ্যাপ্টারে আইসোমেরিজম শেষ করেছি লাস্ট ভিডিওতে। আজকে আমরা করব সিনার্জিক বন্ড। সিনার্জিক বন্ড শব্দটা এসছে সিনার্জি শব্দ থেকে, যেটার মানে হচ্ছে দুজনের পারস্পরিক বোঝাপড়া বা সমন্বয়। এখানে আমরা দুজন বলতে দুটো স্পিসিসের কথা বলছি, দুটো কেমিক্যাল স্পিসিস। তাদের মধ্যে সমন্বয় মানে অবভিয়াসলি বন্ড তৈরি হবে, কেমিক্যাল বন্ড। খুব সহজ একটা এক্সাম্পল বলি, আমরা অলরেডি করেছি ক্লাস 11-এ কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে। আমরা বোরন ট্রাইফ্লুরাইড বা বোরন হাইড্রাইড এরকম কিছু কম্পাউন্ড পেয়েছিলাম, BCl3, BBr3 ইত্যাদি, যেখানে সেন্ট্রাল অ্যাটম বোরন ও হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। আমরা দেখতে পাচ্ছি 3টে বন্ড তৈরি হয়েছে, মানে ওর 6টা ইলেকট্রন আছে আউটার মোস্ট শেলে। অক্টেট ফিল আপ করার জন্য আরও দুটো দরকার। সেই দুটো ইলেকট্রন ওকে সাপ্লাই করে কে, এই যে পাশে থাকা ফ্লুরিন। এবার 3টে ফ্লুরিন রয়েছে সমদূরত্বে, 3জনেরই ইকুয়াল চান্স আছে বোরনকে ইলেকট্রন দিয়ে বোরনের অক্টেটটাকে ফিল আপ করিয়ে দেওয়ার। তো সেই ক্ষেত্রে আমি যদি একটা ছবিতে তো একটাই দেখানো যাবে, যাই হোক। তো ইনিশিয়ালি যে 3টে বন্ড ছিল, সেই 3টে বন্ড নিশ্চয়ই সিগমা বন্ড, বলার অপেক্ষা রাখে না। এখন এই যে 4th বন্ডটা তৈরি হলো, এটা হচ্ছে পাই বন্ড। তো ফ্লুরিন যেহেতু ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ও ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে গেল, একটা লোন পেয়ার দিয়ে দিয়েছে, পজিটিভ চার্জ হয়ে গেল। আর ও ইলেকট্রন নিয়েছে, ও হয়ে গেল নেগেটিভলি চার্জড। তাহলে এখানে আমরা বলতে পারি যে এই বন্ডটা যদি সিগমা বন্ড হয়, তাহলে দিস বন্ড ইজ পাই বন্ড। এই ঘটনাকে আমরা কী নামে চিনি? এই ঘটনাকে আমরা চিনি পাই ব্যাক বন্ডিং এই নামে, বা সিম্পলি ব্যাক বন্ডিং নামে চিনি। তো ব্যাক বন্ডিংটাই হচ্ছে আসলে এই সিনার্জিক এফেক্ট বা সিনার্জিক বন্ড, যাই বলো না কেন। সিনার্জিক এফেক্টের জন্য সিনার্জিক বন্ড তৈরি হলো, দ্যাট ইজ ব্যাক বন্ডিং হলো, অর্থাৎ একটা পাই বন্ড তৈরি হলো। ঠিক আছে, এই ঘটনাই আমরা আজকে পড়তে চলেছি আর কি। এবার হ্যাঁ, এখানে একটা জিনিস বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে যেটা বলছিলাম যে 3টে ফ্লুরিনেরই এখানে ইকুয়াল চান্স আছে ইলেকট্রন দেওয়ার। সে কারণে আমরা এখানে বলবো যে 2 মোর আরও দুটো রেজোনেটিং স্ট্রাকচার আমরা পাই এটার মতো। ঠিক আছে, আর অন্যটাতে এই ফ্লুরিনের বদলে এটাতে প্লাস চার্জ, আর একটাতে ওটাতে প্লাস চার্জ। সুতরাং বুঝতেই পারছো এই যে পাই বন্ডটা তৈরি হয়েছে, এই পাই বন্ডটা যেটা আমরা দেখাচ্ছি অ্যাকচুয়ালি এইভাবে, এই বন্ডটা অ্যাকচুয়ালি একটা গোটা বন্ড না, একটা পার্শিয়াল বন্ড। এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের আজকের এই টপিকের জন্য। ঠিক আছে, আমরা কি বলবো যে দিস পাই বন্ড ইজ আ পার্শিয়াল বন্ড। এবং পার্শিয়াল বন্ড বলেই এই যে 3টে আরএস আমরা পাই, তাদের যে রেজোনেন্স হাইব্রিডটা হয়, সেই রেজোনেন্স হাইব্রিডে কিন্তু এফ আর এরকমভাবে কিন্তু দেখানো হয়। ঠিক আছে, বোরন হচ্ছে নেগেটিভ চার্জ, আর সবগুলো ফ্লুরিন হচ্ছে ডেল্টা পজিটিভ। এই হয়ে গেল আরএইচ। তো যেহেতু পার্শিয়াল বন্ড, সুতরাং এই পাই বন্ডটা যদি পার্শিয়াল না হতো, একটা গোটা বন্ড যদি হতো, তাহলে এই মুহূর্তে বিএফ বন্ড মানে একটা বোরন পরমাণু আর একটা ফ্লুরিনের মধ্যে কটা বন্ড? একটাই বন্ড আছে। জেনারেলি আমরা এটা মানে ডাইঅ্যাটমিক সিস্টেমের ক্ষেত্রে দেখি। ডাইঅ্যাটমিক, যদি অক্সিজেন আর অক্সিজেনের মধ্যে দুটো বন্ড থাকে, আমরা বলি বন্ড অর্ডার 2। যদি নাইট্রোজেনের মধ্যে 3টে বন্ড থাকে, আমরা বলি বন্ড অর্ডার 1। 3টে বন্ড থাকলে বন্ড অর্ডার 3। যদি একটা বন্ড থাকে, বন্ড অর্ডার 1। এখন যদি দুটো বন্ড হয়ে গেছে, তাহলে আমরা বন্ড অর্ডার 2 বলতে পারবো না। কেন পারবো না? কারণ এই বন্ডটা ফুললি একটা বন্ড না, পার্শিয়াল বন্ড। তাহলে আমরা বলবো যে BF বন্ড অর্ডার ইন BF3, এটা কি বলবো, মানে এরকম লিখতে হবে বন্ড অর্ডার লেস দ্যান 2 কিন্তু গ্রেটার দ্যান 1। ঠিক আছে, এই বিষয়টা আমরা আজকে মানে এই রকমই কিছু একটা আজকে আমরা পড়তে চলেছি, যেটার জন্য দুটো ভিডিও এর আগের দেখে রাখতে হবে তোমাদেরকে। একটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারেই পড়েছি, যখন আমরা লিগ্যান্ডের ক্লাসিফিকেশান পড়েছিলাম, খুব ইম্পর্টেন্ট সেটা। আমরা লিগ্যান্ডের ক্লাসিফিকেশানের লাস্ট যে ভিডিওটা ছিল, সম্ভবত চ্যাপ্টারের 4th বা 5th ভিডিও হবে, যেখানে আমরা দু রকমভাবে লিগ্যান্ডদের ক্লাসিফাই করেছিলাম। একটা হচ্ছে ক্লাসিক্যাল লিগ্যান্ড, আর একটা হচ্ছে নন ক্লাসিক্যাল লিগ্যান্ড। এই দু রকমভাবে আমরা শ্রেণীবিভাগ করেছিলাম। এই পুরো ভিডিওটা যদি তোমাদের এখানে যা আমি পড়িয়েছি, ক্লাসিক্যাল মানে কারা, তাদের কি বৈশিষ্ট্য, নন ক্লাসিক্যাল কারা, তাদের প্রকারভেদ, তাদের বৈশিষ্ট্য প্রত্যেকের আলাদা করে, সেইগুলো যদি মনে না থাকে, তাহলে সিনার্জিক বন্ড পড়ার আগে এই ভিডিওটা অবশ্যই দেখো। তা না হলে আজকের ভিডিওতে কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, এটা একটা মাস্ট আর কি। আর সেকেন্ড,
যেটা নিশ্চয়ই তোমরা জানো যে গতকালকেই আমি একটা ভিডিও আপলোড করেছি যেখানে আমি মলিকিউলার অরবিটাল ডায়াগ্রাম অফ কার্বন মনোক্সাইড এইটা আমি পড়িয়েছি। এটা পড়ানোর কারণই হচ্ছে যেহেতু আজকে আমি সিনার্জিক বন্ড পড়াবো, তাই আমাদের বইগুলোতে মানে এনসিইআরটি বই বলো বা আমাদের বাংলা বইগুলো বলো, সেখানে সিনার্জিক বন্ড শব্দটা লেখা আছে একটাই জায়গাতে, যেখানে আমরা মেটাল কার্বনিলকে নিয়ে আলোচনা করেছি। সাপোজ NiCO4 মেটাল কার্বনিল, তো মেটাল কার্বনিলে মেটাল তার সঙ্গে কার্বন মনোক্সাইডের যে বন্ডিং, মেটালের সঙ্গে কার্বন মনোক্সাইডের যে বন্ডিং, এইটা আলোচনা করতে গিয়ে বইতে সিনার্জিক বন্ডের কথা লেখা আছে, ছোট্ট একটা প্যারাগ্রাফ মতো করা আছে। কিন্তু আমরা ছোট্ট একটুখানি করে তো পড়বো না, পরীক্ষার জন্য ওইখান থেকেই আরও অনেক কিছু কোয়েশ্চেন্স হবে, সুতরাং সেই মতন আমাদের পড়তে হবে। যার কারণে কার্বন মনোক্সাইডের এমও ডায়াগ্রাম ইজ আ মাস্ট। তাহলে এই দুটো ভিডিও যদি দেখা হয় তারপরেই আজকের এই ভিডিওটা কন্টিনিউ করো, আদারওয়াইজ আজকের ভিডিওটা পুরোপুরি দেখলে কিছু বুঝতে পারবে না আর কি। ঠিক আছে, তাহলে আমি ধরে নেব এখন যারা এই ভিডিওটা পরবর্তী অংশটা দেখতে চলেছো তারা অবশ্যই এই দুটো ভিডিও দেখে নেবে। যদি খুঁজে না পাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আমি দিয়ে রাখছি, যাতে করে এই দুটো ভিডিও খুব সহজেই খুঁজে পাওয়া যায়। তাহলে লিগ্যান্ডের শ্রেণীবিভাগে আমরা যেগুলোকে ক্লাসিক্যাল লিগ্যান্ড বলে চিনেছি, ক্লাসিক্যাল লিগ্যান্ড আমি ছোটো করে দু এক লাইন না বললে শুরু করা যাবে না। ক্লাসিক্যাল লিগ্যান্ড বলে আমরা যাদেরকে জানি তারা হচ্ছে আসলে সিগমা ডোনার্স অনলি, মানে এরা কেবলমাত্রই সিগমা বন্ড তৈরি করে, অর্থাৎ তাদের ইলেকট্রন পেয়ারটা ডোনেট করে। ধরা যাক মেটালের সঙ্গে বন্ড হবে, মানে ইলেকট্রন পেয়ার ডোনেট করছে কোনো একটা এমন লিগ্যান্ড, ধরা যাক জল, তো জল বা অ্যামোনিয়া NH3, তো নাইট্রোজেন তার লোন পেয়ার ডোনেট করে সিগমা বন্ড তৈরি হয়েছে, ব্যাস এখানেই শুরু, এখানেই শেষ। এই নাইট্রোজেনের যদি আমরা ভাবি যে ব্যাক বন্ডিং, যেটা সিনার্জিক বন্ড, যদি সেটার কথা ভাবি আর কি, তাহলে মেটাল কী করবে, ব্যাক কেন, মানে ফিরিয়ে দিচ্ছে একটা বন্ডিং। নর্মালি কী হয়, লিগ্যান্ড মেটালকে ইলেকট্রন পেয়ার ডোনেট করে, লোন পেয়ার ডোনেট করে এবং সিগমা বন্ড তৈরি করে। পাই বন্ড তৈরি হওয়ার জন্য মেটাল উল্টে আবার লিগ্যান্ডকে ইলেকট্রন দেয়, তাই জন্য আমরা বলি ব্যাক বন্ডিং। সেই ব্যাক বন্ডিং হওয়ার জন্য লিগ্যান্ডের যে ডোনার অ্যাটম তার আবার কোনো ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে, তা না হলে ওই ইলেকট্রনটাকে নেবে কোথায়, নেওয়ার জায়গা নেই। তো ক্লাসিক্যাল লিগ্যান্ড হচ্ছে তারাই যাদের কোনো ভ্যাকেন্ট অরবিটাল থাকবে না, ঠিক আছে। সিগমা ডোনার্স অনলি আর মাস্ট নট হ্যাভ এনি ভ্যাকেন্ট বা এমটি অরবিটাল। তাহলে ভ্যাকেন্ট বা এমটি অরবিটাল যদি না থাকে তাহলে কেবলমাত্রই সিগমা বন্ড পসিবল। এরা হচ্ছে ক্লাসিক্যাল লিগ্যান্ড বা সাধারণভাবে যাদেরকে আমরা দেখি আর কি, বা যেগুলো ধরো পরীক্ষার রেসপেক্টে বেশি ইম্পর্টেন্ট, বা যেগুলোর কী বলবো এক্সাম্পলসও বইতে খুব বেশি আছে সেইগুলো। এবার নন ক্লাসিক্যাল কারা, তাহলে উল্টো, নন ক্লাসিক্যাল তারাই যারা ব্যাক বন্ডিং করতে পারবে, সিনার্জিক বন্ড যেখানে আমরা দেখতে পারবো। এবার এই ব্যাক বন্ডিংটাও মানে এদের ক্ষেত্রে বিষয়টা দু রকমের হয়, এরা দু রকমের নন ক্লাসিক্যাল। একটা হচ্ছে আমরা বলি তারা হচ্ছে সিগমা ডোনার অ্যান্ড পাই অ্যাকসেপ্টার, সিগমা ডোনার অ্যান্ড পাই অ্যাকসেপ্টার। আর দু নম্বর হচ্ছে যারা, তারা হচ্ছে পাই ডোনার অ্যান্ড পাই অ্যাকসেপ্টার। এই কথাগুলোর মানে অলরেডি তোমরা নিশ্চয়ই জানো, তো আমি বলে দিচ্ছি। সিগমা ডোনার মানে যখন ডোনেট করছে তখন সিগমা বন্ড তৈরি হচ্ছে, লিগ্যান্ড যখন ডোনেট করছে ইলেকট্রন পেয়ার মেটালকে, ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট যে সিগমা বন্ডটা তৈরি হচ্ছে, ফার্স্ট যে বন্ডটা তৈরি হচ্ছে সেটা সিগমা বন্ড, সেই জন্য সিগমা ডোনার হিসেবে যখন কাজ করছে তখন সিগমা বন্ড তৈরি করছে। আর যখন অ্যাকসেপ্ট করছে, ব্যাক বন্ডিং যখন হচ্ছে, যখন ইলেকট্রন পেয়ার, এখানে এটা দিয়ে দেখালে তো হবে না, যাই হোক আমি অন্য একটা কিছু বলি। ধরো মেটাল প্রথমে হচ্ছে, আমি ভাবছি যে ক্লোরিন Cl-, ক্লোরাইড আর কি, তো Cl- প্রথমে একটা ইলেকট্রন পেয়ার ডোনেট করেছে, সিগমা বন্ড হয়েছে। আর মেটাল যখন উল্টে ব্যাক বন্ডিং করবে তখন তৈরি হবে পাই বন্ড। সেই পাই বন্ড তৈরি হওয়ার জন্য ক্লোরিনের ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, সেখানেও ইলেকট্রন পেয়ারটাকে অ্যাকসেপ্ট করলো। এই যে অ্যাকসেপ্ট করার জন্য পাই বন্ড তৈরি হচ্ছে, তাই এদেরকে পাই অ্যাকসেপ্টার বলছি। এবার যারা সিগমা ডোনার এবং পাই অ্যাকসেপ্টার, তাদের আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়। কিসের উপর ভিত্তি করে, এই পাই অ্যাকসেপ্টার ব্যাপারটার উপর ভিত্তি করে, মানে তারা পাই বন্ড তৈরি করার জন্য যে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করছে সেটা কোন অরবিটালে অ্যাকসেপ্ট করছে। আইদার তারা ওটা অ্যাকসেপ্ট করে কোনো ভ্যাকেন্ট ডি অরবিটালে অ্যাকসেপ্ট করে ইলেকট্রনটাকে, যেমন এই যে দেখাচ্ছি Cl-, বা যে কোনো লিগ্যান্ড যেখানে ডোনার অ্যাটম হচ্ছে থার্ড পিরিয়ড বা তার পরের
কোনো পিরিয়ডের এলিমেন্ট যার ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকবে। আর সেকেন্ড হচ্ছে পাইটা মানে পাই বন্ড তৈরি করার জন্য যখন ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে মেটালের থেকে লিগ্যান্ড, তখন সেটা কোথায় অ্যাকসেপ্ট করে? সেটা করে হচ্ছে পাই স্টার এমোতে, মানে অ্যান্টি বন্ডিং মলিকিউলার অরবিটালে অ্যাকসেপ্ট করে। এই দুটো হচ্ছে ক্যাটাগরি। আর পাই ডোনার তারা বুঝতেই পারছো যে এরা যখন মেটালকে ইলেকট্রন পেয়ার ডোনেট করে তখন তৈরিও করে পাই বন্ড। আর যখন মেটালের থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে, মানে যখন ব্যাক বন্ডিং হয়, সেই ব্যাক বন্ডিংয়ে তো অবভিয়াসলি পাই বন্ডই তৈরি হবে। তো এই ধরনের এক্সাম্পল আমরা পড়েছি দু একটা, ধরো ইথিলিন বা ধরো সাইক্লোবিউটাডাইন, এরকম আরও অনেক কিছু ছিল আর কি, বা ধরো অ্যালাইল অ্যানাইন আর কি, CH2 ডবল বন্ড CH2 মাইনাস, এরকম অনেক কিছু পড়েছিলাম যে অ্যালাইল যখন পাই ডোনার তখন ও পাই অ্যাকসেপ্টারও পাশাপাশি, আবার ও হচ্ছে শুধুমাত্র ক্লাসিক্যাল লিগ্যান্ডের মতো সিগমা ডোনার হিসেবেই কাজ করতে পারে ইত্যাদি আমরা ডিটেলে পড়েছিলাম। ঠিক আছে, এইবার এই তিনটে ক্যাটাগরি আমরা পরপর এখন আলোচনা শুরু করছি। তাহলে প্রথম টাইপের সিনার্জিক বন্ড হচ্ছে ইন সিগমা অ্যান্ড পাই কমপ্লেক্স, আর এখানে লিখছি অ্যাকসেপ্টস ইন ভ্যাকেন্ট ডি অরবিটাল, যেখানে লিগ্যান্ড যখন পাই বন্ড তৈরি করছে তখন তার ভ্যাকেন্ট ডি অরবিটালে ইলেকট্রন পেয়ারটা অ্যাকসেপ্ট করছে। তো ধরা যাক মেটালের ধরো এটা একটা অরবিটাল আছে, মেটালের অরবিটালের সঙ্গে একটা লিগ্যান্ড, ধরা যাক আমি নিলাম PF3, ঠিক আছে, ফসফরাস ট্রাইফ্লুরাইড, PCl3, PR3 ইত্যাদি। তো ফসফরাসও তার যে অরবিটালটা আছে ফুলফিল্ড অরবিটাল, ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ অরবিটাল, এখান থেকে একটা ইলেকট্রন ডোনেট করবে মেটালের ভ্যাকেন্ট অরবিটালে এবং একটা সিগমা বন্ড তৈরি হবে। এখন মেটালের যে ভ্যাকেন্ট অরবিটালে ইলেকট্রন পেয়ারটা ডোনেট হলো, এই যে ভ্যাকেন্ট অরবিটালটা, এটা আসলে কি অরবিটাল? এটা হচ্ছে একটা মেটালের ভ্যাকেন্ট হাইব্রিড অরবিটাল, হাইব্রিড বা হাইব্রিডাইজড অরবিটাল। কারণ মেটালের হাইব্রিডাইজেশন হবে তারপরেই তো ওভারল্যাপিং হবে, কারণ আমরা জানি যে কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে sp3 বা dsp2 ইত্যাদি হাইব্রিডাইজড হয় মেটালটা, আর যদি 6 হয় তাহলে sp3d, sp3d2 বা d2sp3 ইত্যাদি হয়। সুতরাং মেটালের অরবিটাল হাইব্রিড অবশ্যই হবে। আর এই যে ফসফরাস ইলেকট্রনটা দিচ্ছে মেটালকে, ফসফরাসের এটা কি অরবিটাল? PF3 যৌগটা বা মলিকিউলটা যদি আমরা বলি অ্যাকর্ডিং টু VSEPR থিওরি, এটা sp3 হাইব্রিডাইজড। তাহলে এই যে অরবিটালটাতে ইলেকট্রন পেয়ারটা আছে, এটা একটা sp3 অরবিটাল। তাহলে দিস ইজ sp3 অরবিটাল ব্র্যাকেটে ফুললি ফিল্ড অরবিটাল থেকে ও ইলেকট্রন পেয়ার ডোনেট করেছে। এরপর হচ্ছে ব্যাক বন্ডিং বা সিনার্জিক বন্ড। সেইটাতে মেটাল কি করবে? ইলেকট্রন পেয়ার ডোনেট করবে। এবার মেটাল কোত্থেকে ডোনেট করবে? মেটাল ডোনেট করবে তার ডি অরবিটালের ইলেকট্রন, ইনার ডি অরবিটাল। ধরা যাক d2sp3 কম্বিনেশন হয়েছে আর কি মেটালের, তো দুটো ডি আর sp3 মিলিয়ে হাইব্রিড অরবিটাল তৈরি করেছে। আনহাইব্রিড যে ডি অরবিটালগুলো পড়ে থাকলো সেখানে ইলেকট্রন থাকবে এবং সেই ইলেকট্রনগুলো সে ডোনেট করবে। তো সেক্ষেত্রে এখানে মেটালের একটা ডি অরবিটালের ছবি আঁকি। ডি অরবিটাল মানে তার চারটে লোব দেখাতে হবে এইভাবে, DXY টাইপের অরবিটাল, DXY বা DYZ, কারণ ওই ধরনের অরবিটালগুলোই কী করবে? পাশাপাশি ওভারল্যাপ করে তারা বন্ড তৈরি করতে পারবে। ফসফরাস যেহেতু sp3 হাইব্রিডাইজড, তাহলে S এবং P অরবিটাল ইনভলভড হয়ে গেছে হাইব্রিডাইজেশনে। পড়ে আছে ফসফরাসের বাইরের কক্ষের মানে 3 নম্বর শেলের 3D অরবিটালগুলো। তাহলে সেই 3D অরবিটাল ভ্যাকেন্ট থাকবে। তো সেই 3D অরবিটালে যদি ছবি আঁকি আবারও, তো ডি অরবিটালটা ওরকমভাবে একটু এঁকে দিই, এটা হচ্ছে ডি অরবিটাল। এইবার এই ডি অরবিটালে এটা হচ্ছে ভ্যাকেন্ট, তা এটাকে আমরা লিখবো যে দিস ইজ ভ্যাকেন্ট ডি অরবিটাল। আর এখানে ইলেকট্রন আছে মানে এই অরবিটালটা হচ্ছে মেটালের আনহাইব্রিড ইনার ডি অরবিটাল, আউটার মোস্ট শেলের না কিন্তু, ইনার ডি অরবিটাল ব্র্যাকেটে ফুললি ফিল্ড। তো এই আনহাইব্রিড অরবিটাল থেকে এইবার ইলেকট্রন ও এই ভ্যাকেন্ট অরবিটালে ডোনেট করার পরে এখানে পাই বন্ড তৈরি হলো। সো দিস ইজ সিনার্জিক এফেক্ট, মানে পাই বন্ড হচ্ছে এই সিগমা বন্ডের শক্তি বৃদ্ধি করছে
বা উল্টোভাবে বললে সিগমা বন্ড ওই পাই বন্ডেরও শক্তি বৃদ্ধি করছে, আসলে পুরো সিস্টেমটার এনার্জি এতে বাড়ছে। একটা বন্ডের তুলনায় যদি একাধিক বন্ড তৈরি হয় ডেফিনেটলি বন্ড অর্ডার বাড়বে, সুতরাং সিস্টেমের স্টেবিলিটি বাড়বে। এবার এই হয়ে গেল আমাদের পুরো গল্প। এবার তুমি ছবিটাকে যদি একটু ভালো দেখানোর চেষ্টা করতে চাও তাহলে এটাকে একটু শেডেড করে দিতে পারো। সরি, ভুল করলাম, ভ্যাকেন্ট অরবিটালটা আমি শেড করে দিয়েছি। আসলে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ যে অরবিটালগুলো সেইগুলোকে আমরা একটু শেড করে দিলে বিষয়টা দেখতে একটু বেশি ভালো লাগবে, এই আর কি। ঠিক আছে, তাই ওই লোভটা দিয়ে যেহেতু যাচ্ছে ওটাকেই খালি শেড করেছি। এবার দেখো বিষয়টা হচ্ছে এখান থেকে আমরা কী কী তাহলে পেলাম। এক নম্বর হচ্ছে ডি অরবিটালের সঙ্গে ডি অরবিটালের ব্যাক বন্ডিং হয়েছে, তাহলে এটা কী ধরনের পাই বন্ড তৈরি হয়েছে, ডি পাই ডি পাই। ঠিক আছে, এক নম্বর। দু নম্বর হচ্ছে এক্ষেত্রেও মেটাল আর এখানে একটা লিগ্যান্ড আছে, আমরা একটা লিগ্যান্ডের সঙ্গে বন্ড দেখিয়েছি। এবার লিগ্যান্ড তো আর একটা থাকবে না, কন্ডিশন নাম্বার অনুযায়ী লিগ্যান্ডের সংখ্যা অনেক থাকবে। তো এই যে ব্যাক বন্ডিং হচ্ছে মানে মেটাল যে লিগ্যান্ডকে দিচ্ছে ইলেকট্রন, মেটাল তো এক জোড়া ইলেকট্রনই দিতে পারবে, একটা ইলেকট্রন পেয়ারই দিতে পারবে, একটাই পাই বন্ড তৈরি করতে পারবে। তাহলে সেই একটা পাই বন্ড এই লিগ্যান্ডের সঙ্গে করতে পারে বা আরও যারা লিগ্যান্ড চারদিকে রয়েছে তাদের সবার সঙ্গেই করতে পারে। যেমনটা আমরা BF3 মলিকিউলে দেখালাম যে বোরন হচ্ছে লোন পেয়ার নিতে পারবে, সবকটা ফ্লুরিন থেকেই নেওয়ার ইকুয়ালি চান্স আছে। তো এক্ষেত্রেও একই কথা অ্যাপ্লিকেবল। সুতরাং এই যে পাই বন্ডটা তৈরি হলো, এই পাই বন্ডটা আবারও আমরা বলবো যে এটা পুরোপুরি একটা গোটা পাই বন্ড না। তার ফলে যেহেতু এটা পার্শিয়াল পাই বন্ড, সেই কারণে বন্ড অর্ডার প্রথম যখন একটা সিগমা বন্ড ছিল তো বন্ড অর্ডার এই বন্ডের M আর P এর বন্ড অর্ডার এক ছিল, এখন 1 এবং 2 এর মাঝামাঝি কিছু একটা হবে, পুরোপুরি 2 হবে না। তাহলে মেটাল আর PF3 সিগমা বন্ড আর একটা পাই বন্ডটাকে ডটেড লাইন, কারণ পার্শিয়াল বন্ড তাই। তো যা বললাম সেটাই লেখা আছে, দিস পাই ব্যাক বন্ডিং অর সিনার্জিক বন্ড ইজ আ ডি পাই পাই বন্ড। ইট ইজ আ পার্শিয়াল পাই বন্ড অ্যাজ মেটাল ক্যান ডোনেট ইটস ইলেকট্রন পেয়ার টু আদার লিগ্যান্ডস অলসো। মেটাল যেহেতু অন্য লিগ্যান্ডগুলোকেও ইলেকট্রন পেয়ার দিতে পারে, সুতরাং এই বন্ডটা পার্শিয়াল, জাস্ট লাইক দ্য কেস ইন রেজোনেন্স ওয়্যার উই গেট ডিফারেন্ট রেজোনেটিং স্ট্রাকচার্স। ঠিক আছে, এবার বলছি ওভারঅল বন্ড অর্ডার অফ MP বন্ড, ওভারঅল বন্ড অর্ডার তাহলে 1 এর বেশি আর 2 এর কম। ঠিক আছে, কপি করো। এবারে সেকেন্ড ক্যাটাগরি, যেখানে পাই অ্যাকসেপ্টারগুলো ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করবে কোথায়, তাদের পাই স্টার অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালে। এই ধরনের একটা লিগ্যান্ড হচ্ছে কার্বন মনোক্সাইড, অর্থাৎ এই ক্যাটাগরির আন্ডারে, সেকেন্ড ক্যাটাগরির আন্ডারে আমরা এবার মেটাল কার্বনিল কমপ্লেক্স নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সিনার্জিক বন্ড সংক্রান্ত যে 3টে ক্যাটাগরি বললাম তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট। পরীক্ষায় যদি আসে কোয়েশ্চেন সিনার্জিক বন্ড ওরিয়েন্টেড, তাহলে তার থেকে 95% চান্স থাকে এই পার্টিকুলার মেটাল কার্বনিল থেকেই কোয়েশ্চেনটা আসার। তো আবারও আগের মতোই যে মেটালের এটা একটা অরবিটাল, কীরকম অরবিটাল, হাইব্রিড অরবিটাল, যেটা কিনা সিগমা বন্ড তৈরি করবে। আর এদিকে যদি কার্বন মনোক্সাইড থাকে, কার্বন মনোক্সাইড অক্সিজেনের একটা লোন পেয়ার আছে আর কার্বনেরও একটা লোন পেয়ার আছে। আমি যেটা বলেছিলাম যে নিশ্চয়ই তোমরা, আমি আশা করছি যে কার্বন মনোক্সাইডের এমো ডায়াগ্রাম পড়ে রেখেছো। যদি সেটা পড়া থাকে তাহলে তোমরা নিশ্চয়ই জানবে যে এই যে অরবিটালটা যেটা কিনা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, অর্থাৎ কার্বনের যে লোন পেয়ারটা, এটা কোন অরবিটালে থাকে, এটা থাকে হচ্ছে কার্বনের একটা নন বন্ডিং মলিকিউলার অরবিটালে, যেটা কিনা sp হাইব্রিডাইজড, রাইট। আর এই যে পার্টিকুলার অরবিটালটা, এটা হচ্ছে ভ্যাকেন্ট হাইব্রিড অরবিটাল। ঠিক আছে, তো ইলেকট্রন পেয়ার দিল এখানে ভ্যাকেন্ট অরবিটালে, সিগমা বন্ড তৈরি করলো, ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে ব্যাক বন্ডিং। ব্যাক বন্ডিংয়ের জন্য মেটাল কী করবে, কোত্থেকে ইলেকট্রন পেয়ার দেবে, তার আনহাইব্রিড ডি অরবিটাল থেকে, ঠিক আগেরটার মতোই, মানে কোনো ডিফারেন্স নেই আর কি। আনহাইব্রিড ডি অরবিটাল থেকে ইলেকট্রন দেবে। এখানে ধরো ইলেকট্রন রয়েছে, তা এটা যেহেতু ইলেকট্রন রয়েছে ফুলি ফিল্ড, তাই এটাকে শেড করে দিলাম। এখান থেকে ইলেকট্রন দেবে কোথায়, কার্বনের পাই স্টার অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালে। তো সেইটাকে যদি আমি এরকমভাবে দেখাই, দুখানা তার লোব, সরি এখানে আবার ইলেকট্রন দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যাকেন্ট অরবিটাল। তাহলে এটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি এখানে ভ্যাকেন্ট পাই স্টার এমও, মানে হচ্ছে অ্যান্টিবন্ডিং এমও। তাহলে এখান থেকে ইলেকট্রন এখানে যাবে, ঠিক
ঠিক আছে, এই সেকেন্ড লোব থেকে এটা দেখানো যায়, না দেখালেও একই ব্যাপার। আমরা জানি যখন ল্যাটারাল ওভারল্যাপিং হবে তখন এর সঙ্গে এর ওভারল্যাপ হয় এবং এর সঙ্গে এর ওভারল্যাপ হয়। ঠিক আছে, অনেক বইতে এরকম দেওয়াও থাকে, আবার কোথাও দেওয়াও থাকে না। তো যাই হোক, আবার এই ইয়ারের সঙ্গে এই ইয়ার আবার গণ্ডগোল করে ফেললে হবে না, তো সেই কারণে আমি এটা মুছেই দিই আর কি। সিগমা বন্ড তৈরি হলো, কার কার ওভারল্যাপিংয়ে হলো এই সিগমা বন্ডটা? এই সিগমা বন্ডটা তাহলে আসলে এই সিগমা বন্ডটা হচ্ছে এখানে হাইব্রিড কোনো একটা অরবিটাল, আর তার সঙ্গে এখানে নন বন্ডিংয়েও, যাই ওটা আর লিখছি না, কার কার ওভারল্যাপে হচ্ছে সেটা লিখছি না। কেন লিখছি না? কারণ এখানে কোন ধরনের হাইব্রিডাইজেশন মেটালটার হয়েছে সেটা তো বোঝা যাবে না, অন্য কটা এর কোঅর্ডিনেশন নাম্বার আছে না আছে সেটা না দেখলে। কিন্তু এইটা লেখা যাবে, এটা যেহেতু ভ্যাকেন্ট ডি, তাহলে এটা আমরা বলতে পারি যে ডি পাই, আগেরটা ছিল যেমন ডি এর সঙ্গে ডি ওভারল্যাপ করেছিল, তো ডি পাই বলেছিলাম যে পাই বন্ডটা, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে ডি পাই আর তার সঙ্গে পাই স্টার, তাহলে ডি পাই আর পাই স্টার 2px বা 2py এর মধ্যে কোনো একটা। ঠিক আছে, 2pxই লিখে রাখি, যেহেতু 2px এবং 2py দুটোই হচ্ছে তোমার ডিজেনারেট, তো যে কোনো একটা লিখলেই হয়। তাহলে ডি পাই আর পাই স্টার 2px এই ধরনের পাই বন্ড তৈরি হয়েছে। এবার যে তিনটে বিষয় আগেরটার ক্ষেত্রে লিখেছিলাম সেই তিনটে বিষয় এখানেও অ্যাপ্লিকেবল। কী কী? এক হচ্ছে এই যে পাই বন্ড তৈরি হলো, এই পাই বন্ডের টাইপটা প্রথমে লিখেছিলাম ফার্স্ট পয়েন্টে, সেটা এখানে পাল্টে গেল খালি, এই টাইপের পাই বন্ড। 2 নম্বর হচ্ছে পাই বন্ডটা হচ্ছে পার্শিয়াল, যেটা আগেরবার যে কারণটা ছিল একই রকম পার্শিয়াল, তার কারণে বন্ড অর্ডারের যে চেঞ্জটা সেটা পুরোপুরি এক ইউনিট, পুরোপুরি একটা মানে কী বলবো গোটা পাই বন্ড এটা নয়, পার্শিয়াল পাই বন্ড। সেই কারণে বন্ড অর্ডারের ইনক্রিজটা এখান থেকে মানে ডাবল, জাস্ট মানে +1 হয়ে যাবে না, খানিকটা বাড়বে আর কি, ফ্র্যাকশনাল বাড়বে 2। আর এইখানে মোস্ট ইম্পর্টেন্ট যে দুটো পয়েন্ট আমাকে বলতে হবে সেটা হচ্ছে, দেখো আমরা যে এই যে কার্বন মনোক্সাইড এইটাকে যদি আমরা ফোকাস করি আর কি, কার্বন মনোক্সাইডটার মধ্যে কী কী পরিবর্তন এলো, তাহলে 1 নম্বর পয়েন্ট আমরা এটা লিখতে পারি যে মুহূর্তে কার্বন মনোক্সাইড তার ইলেকট্রন পেয়ারটা ডোনেট করে দিল, ঠিক আছে, ইলেকট্রন পেয়ার যখন ডোনেট করছে তখন সেই নন বন্ডিং এমোটা, আমরা কার্বন মনোক্সাইডের যখন এমো ডায়াগ্রাম পড়ি সেখানে আমরা দেখেছি যে এই যে পার্টিকুলার নন বন্ডিং এমোটা এটার খানিকটা অ্যান্টি বন্ডিং ক্যারেক্টার আছে, তাই তো? অ্যান্টি বন্ডিং ক্যারেক্টার যদি থাকে তাহলে এবার ভাবো অ্যান্টি বন্ডিং লাইক কোনো একটা অরবিটাল, সে তার ইলেকট্রনও শেয়ার করছে আরেকজনের সঙ্গে, তাহলে আরেকজনের সঙ্গে যখন শেয়ার করছে তখন আগে তো পুরো ইলেকট্রন ডেনসিটিটাই কার্বনের সঙ্গে ছিল, এখন যখন শেয়ার করে দিচ্ছে তখন কার্বনের নিজের ইলেকট্রন ডেনসিটি খানিকটা কমছে, তাহলে সেই ইলেকট্রন ডেনসিটি যেটা কমে যাচ্ছে সেটা কমে যাচ্ছে কোত্থেকে? পাই স্টার মতো মানে অ্যান্টি বন্ডিংয়ের মতন একটা অরবিটাল থেকে। তাহলে অ্যান্টি বন্ডিং লাইক কোনো অরবিটাল থেকে যদি ইলেকট্রন ডেনসিটি কমে যায় তাহলে সেটা সিস্টেমের পক্ষে ফেভারেবল হবে, সিস্টেম তাতে করে স্টেবিলাইজ করবে। অর্থাৎ এই বন্ড তৈরি হওয়ার সময় সিস্টেম মানে আমি এখানে পুরো সিস্টেমের কথা বলছি না, কিন্তু আমি শুধু সিওটার কথা বলছি। তো সিও যদি কোনো কারণে অ্যান্টি বন্ডিংয়ের মতন কোনো এমও থেকে ইলেকট্রন শেয়ার করে কারোর সঙ্গে, অর্থাৎ অ্যান্টি বন্ডিং অরবিটালটাতে যদি ইলেকট্রন ডেনসিটি কমে যায় তাহলে কার্বন মনোক্সাইডের নিজের ক্ষেত্রে এটা একটা স্টেবিলাইজিং এফেক্ট হবে। অর্থাৎ কার্বন মনোক্সাইডের যে এই যে 3টে বন্ড আমরা দেখছি বন্ড অর্ডার 3, সেই বন্ড অর্ডার খানিকটা বাড়বে। ঠিক আছে, তাহলে কী লিখলাম যে 1 নম্বর পয়েন্ট যে মেটাল মানে CO2 মেটাল, ঠিক আছে, সিগমা বন্ড, এই সিগমা বন্ড কী করছে না বন্ড অর্ডার অফ কার্বন মনোক্সাইড এটাকে ইনক্রিজ করছে, কার্বন মনোক্সাইডের নিজের বন্ড অর্ডারকে ইনক্রিজ করছে। আমি কিন্তু মেটাল কার্বন বন্ডের বন্ড অর্ডার বলছি না, কার্বন মনোক্সাইডের বন্ড অর্ডার মানে যেটা গ্রেটার দ্যান 3 হয়ে যাচ্ছে, নর্মালি 3 থাকে তো সেটা খানিকটা বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে সিগমা বন্ড, এটা করছে। আর যে পাই বন্ড তৈরি হচ্ছে দেখো এটা আরও বেশি ইন্টারেস্টিং। পাই বন্ড যখন তৈরি হচ্ছে তখন কার্বন মেটালের থেকে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করছে কোথায়? পাই স্টার এমোতে, মানে অ্যান্টি বন্ডিং এমোতে। এটা অ্যান্টি বন্ডিং লাইক এমো, আর এটা পিওরলি একটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। তাহলে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে যদি ইলেকট্রন পেয়ার কেউ অ্যাকসেপ্ট করে তাহলে তার এনার্জি বেড়ে যাবে, সিস্টেম ডিস্টেবিলাইজ হয়ে যাবে, অর্থাৎ বন্ড অর্ডার কমে যাবে। এবার যেহেতু এটা হচ্ছে পিওরলি অ্যান্টি বন্ডিং, সেই কারণে ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে তার ইফেক্টটা অনেক বেশি। তাহলে আমরা যে বলবো এবার যে মেটাল 2
টু কার্বন যে পাই বন্ড সেইটা কি করছে, সেইটা বন্ড অর্ডার, আচ্ছা বিটা বড় হাতে লিখি, বন্ড অর্ডার অফ কার্বন মনোক্সাইড কমিয়ে দিচ্ছে, কিন্তু কমানোটা বেশি হচ্ছে যেহেতু পিওরলি অ্যান্টি বন্ডিং অরবিটাল। এইবার আমি ব্র্যাকেটে এই গ্রেটার দেন 3টা মুছে দিচ্ছি। কেন বলো? কারণ সিগমা বন্ড কার্বন মনোক্সাইডের বন্ড অর্ডার যতটা বাড়াচ্ছে, পাই বন্ড তার থেকে বেশি পরিমাণে কমিয়ে দিচ্ছে। তাহলে এই টোটাল মেটাল কার্বনিল বন্ড তৈরি হয়ে যাওয়ার পরে, পাই বন্ড সিগমা বন্ড মানে পুরো সিনার্জিক যে ইফেক্ট সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পরে কার্বন মনোক্সাইডের কী চেঞ্জ আসলো? তাহলে কার্বন মনোক্সাইড মানে আফটার কমপ্লিশন অফ দিস প্রসেস, কার্বন মনোক্সাইডের বন্ড অর্ডার অফ কার্বন মনোক্সাইড সেটা ছিল আগে 3, তাহলে 3-এর থেকে এখন অল্প বাড়ছে, বেশি পরিমাণ কমছে, তাহলে ওভারঅল কমে যাবে। তাহলে বন্ড অর্ডার 2-এর থেকে বেশি হবে কিন্তু 3-এর থেকে কম হবে। বোঝানো গেল কি বললাম? খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, যে ওভারঅল তাহলে কি দাঁড়ালো, যে কার্বন মনোক্সাইডের নিজের ভেতরকার যে বন্ড অর্ডার সেটা 3-এর থেকে কমে গেল। এইবার প্রশ্ন হচ্ছে যে তাহলে যদি বন্ড অর্ডার কমেই যায়, তাহলে বন্ড অর্ডার কমে যাওয়া মানে তো সেটা একটা ডিস্টেবিলাইজিং এফেক্ট, তাই না? সিস্টেমের বন্ড অর্ডার কমছে মানে তার বন্ড স্ট্রেংথ কমছে, সুতরাং ওভারঅল স্টেবিলিটি কমছে। তাহলে স্টেবিলিটি যদি কমে যায় তাহলে এই এত কিছু কাণ্ড ঘটছে কেন? তাহলে আনসার হচ্ছে যে এই এত কিছু কাণ্ড ঘটছে তার কারণ এই যে বন্ড অর্ডার কমে যাচ্ছে, এটা কার কথা আমরা বলছি? আমরা বলছি অনলি সিও, এইটার কথা বলছি। কিন্তু আমরা যদি ওভারঅল মেটাল কমপ্লেক্সের কথা আলোচনা করি, তাহলে এই যে সিগমা বন্ড তৈরি হচ্ছে, মেটাল কার্বন সিগমা বন্ড, এই সিগমা বন্ড কার্বন মনোক্সাইডের বন্ড অর্ডার যেরকম বাড়াচ্ছে, তেমনি একটা গোটা সিগমা বন্ড তৈরি হচ্ছে। সিগমা বন্ডটা অনেক বেশি স্ট্রঙ্গার দেন দি স্পাই বন্ড। স্পাই বন্ডটা যদি ডিস্টেবিলাইজিংও হয়, যেহেতু অ্যান্টি বন্ডিং অরবিটালে ইলেকট্রন যাচ্ছে, সেটা তো পাই বন্ড। সিগমা বন্ড তো অনেক বেশি স্টেবল। তো সিগমা বন্ড যতটা স্টেবিলিটি ওভারঅল সিস্টেমকে প্রদান করে, সেইটা অনেক বেশি হয়ে যায় এই যে ডিস্টেবিলাইজিং ফ্যাক্টরটা তার তুলনায়। সেই কারণে ওভারঅল প্রসেসটা এনার্জেটিক্যালি ফেভারেবল এবং কম্পাউন্ডটা তৈরি হয়। ক্লিয়ার? এটা হচ্ছে একটা ইনফরমেশান, খুব ইম্পর্টেন্ট। এরকম কোয়েশ্চেন আসে যে মেটাল কার্বনিল কমপ্লেক্সে কার্বন মনোক্সাইডের বন্ড অর্ডার ভ্যালু কী হয়, কমে যায় বেড়ে যায়? তাহলে দেখো বন্ড অর্ডার যদি কমে যায় কার্বন মনোক্সাইডের 3 থেকে কমে গেল, তাহলে এর এফেক্ট বন্ড এনার্জিতেও পড়বে, বন্ড এনার্জি কমে যাবে, বন্ড লেন্থ বেড়ে যাবে কার্বন মনোক্সাইডের। তো এই সমস্ত ঘটনা ঘটবে। তার আগে সেকেন্ড যে ইম্পর্টেন্ট ব্যাপারটা সেটা বলে নিই। সেটা হচ্ছে এই যে মেটাল দেখো ইলেকট্রন দিচ্ছে কাকে? লিগ্যান্ডকে। তাহলে মেটাল যত ইলেকট্রনটা তাড়াতাড়ি দিতে পারবে তত তাড়াতাড়ি পাই বন্ডটা তৈরি হবে। এবার মেটালের তাহলে ইলেকট্রন ডোনেশনের যে ক্যাপাসিটি সেইটা যত বাড়বে তত কি হবে? মেটালের ইলেকট্রন ডোনেটিং টেন্ডেন্সি যত বাড়বে তত তাড়াতাড়ি পাই বন্ড তৈরি হচ্ছে। আর যত তাড়াতাড়ি পাই বন্ড তৈরি হবে, পাই বন্ড তৈরি হওয়া মানে ওভারঅল প্রসেস কমপ্লিট হওয়া। হলে পরে কী হবে? কার্বন মনোক্সাইডের বন্ড স্ট্রেংথ বা বন্ড অর্ডার তত কমবে। ঠিক আছে? কিন্তু এই ওভারঅল প্রসেসটা কী হবে? তাড়াতাড়ি ঘটবে। তার মানে মেটাল কার্বনিলের ওভারঅল স্টেবিলিটি তত বাড়বে। ঠিক আছে? বা আমরা বলতে পারি যে এমসি বন্ডের যে স্টেবিলিটি সেটা তত বাড়বে। এবার এমসি বন্ড যখন তৈরি হচ্ছে, দেখো মেটাল, এটা এই যে ফ্যাক্টরটা যেটা বলছিলাম শুরুতে, যে যখন মেটাল কার্বনিল যখন সিগমা বন্ড তৈরি হচ্ছে, তখন যেহেতু একটা অ্যান্টি বন্ডিং লাইক নন বন্ডিং এমো, অ্যান্টি বন্ডিং লাইক, সেখান থেকে ইলেকট্রন কমে যাচ্ছে ডেন্সিটি, সেই কারণে এটা একটা স্টেবিলাইজিং ফ্যাক্টর। তাহলে এই যে মেটালের ইলেকট্রন ডোনেশনের যে টেন্ডেন্সি, সেইটার সঙ্গে কার্বন মনোক্সাইডের বন্ড স্ট্রেংথ কীভাবে কমে বা বন্ড অর্ডার কীভাবে কমে যায় বা বেড়ে যায়, আর মেটাল কার্বন বন্ডের তাদের বন্ড অর্ডার বা বন্ড লেন্থ কীভাবে কমে যায়, এইটা হচ্ছে এই পুরো আলোচনার মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। এবং কীরকমভাবে কোয়েশ্চেনটা আসে পরীক্ষায় সেটা আমি দেখাচ্ছি। তার আগে এটা কপি করো। কোয়েশ্চেন বলার আগে যা যা বললাম আমি দুটো পয়েন্ট, সেই দুটো পয়েন্টটাকে লিখিয়ে নিই। ফার্স্ট পয়েন্ট হচ্ছে when CO accepts lone pair from metal into its pi star 2px অ্যান্টিবন্ডিং এমো, যখন অ্যান্টিবন্ডিং এমোতে কার্বন কী করে ইলেকট্রন পেয়ারটা নিল কার থেকে? মেটালের থেকে। বন্ড অর্ডার অফ CO ডিক্রিজেস হাইলি, সিওর বন্ড অর্ডার খুব বেশি পরিমাণে কমে যায় যেহেতু অ্যান্টিবন্ডিং এমোতে ইলেকট্রন নিচ্ছে।
বাট বন্ড অর্ডার অফ সিও ইনক্রিজেস এ লিটল, কমে যাচ্ছে অনেক বেশি কিন্তু ইনক্রিজ করছে অল্প পরিমাণ। কখন? ওয়েন কার্বন অ্যাটম অফ সিও ডোনেটস ইটস লোন পেয়ার, কার্বন যখন তার লোন পেয়ারটা ডোনেট করছে ফ্রম ইটস অ্যান্টিবন্ডিং লাইক নন বন্ডিং মলিকুলার অরবিটাল টু ফর্ম মেটাল লিগ্যান্ড সিগমা বন্ড। যখন মেটাল লিগ্যান্ড সিগমা বন্ড তৈরি করার জন্য কার্বন তার লোন পেয়ারটা ডোনেট করছে অ্যান্টিবন্ডিং লাইক এমও থেকে, নন বন্ডিং এমও থেকে, তখন ন্যাচারালি তার স্টেবিলাইজিং যেহেতু ফ্যাক্টরটা, সুতরাং বন্ড অর্ডার বাড়ছে। কিন্তু সেই বন্ড অর্ডার বেড়ে যাওয়াটা হচ্ছে খুবই অল্প পরিমাণ, কারণ সেটা অ্যান্টিবন্ডিং লাইক নন বন্ডিং এমও ফাইনালি। আর যখন পিওরলি অ্যান্টিবন্ডিং এর মতো ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে তখন সেটা অনেক বেশি কী বলবো ডিস্টেবিলাইজিং হচ্ছে, তার ফলে বন্ড অর্ডার হাইলি ডিক্রিজ করছে। তো এই দুটোর মিলিত এফেক্ট কী হবে যে ওভারঅল বন্ড অর্ডার কমেই যাবে। তাই এখানে লিখছি সো বন্ড অর্ডার অফ সিও ইন মেটাল কার্বনিল কমপ্লেক্স, ওভারঅল কমপ্লেক্সে সিওর বন্ড অর্ডার কমে যাচ্ছে অ্যান্ড বিকামস লেস দ্যান 3, 3 থেকে কম হয়ে যাচ্ছে। বাট দ্য ওভারঅল লেখাটা একটু মুছে গেছে, বাট দ্য ওভারঅল প্রসেস ইজ এনার্জেটিক্যালি ফেভারেবল। ওভারঅল মানে মেটাল কমপ্লেক্স তৈরি হওয়ার যে মেটাল কার্বনিল কমপ্লেক্স তৈরি হওয়ার যে ওভারঅল প্রসেসটা সেইটা বলছে এনার্জেটিক্যালি ফেভারেবল, মানে এটা হয়, ঘটে ঘটনাটা। কেন? অ্যাজ দ্য নিউ সিগমা বন্ড স্টেবিলাইজেস দ্য সিস্টেম টু এ গ্রেটার এক্সটেন্ট, যেটা বলছিলাম একটু আগে যে সিগমা বন্ডের সবসময় স্ট্রেংথ বেশি, সুতরাং পাই বন্ড তৈরি হওয়ার সময় যে অ্যান্টিবন্ডিং অরবিটাল ইলেকট্রন আসছে তার জন্য যতটা বেশি সিস্টেম ডিস্টেবিলাইজ করছে তার থেকে অনেক বেশি স্টেবিলিটি গেইন করছে সিগমা বন্ড তৈরি হওয়ার সময়, তাই জন্য ওভারঅল প্রসেসটা এনার্জেটিক্যালি ফেভারেবল হচ্ছে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যাজ দ্য ইলেকট্রন ডোনেটিং টেন্ডেন্সি অফ মেটাল ইনক্রিজেস, যেটা বলছিলাম যে মেটালের যদি ইলেকট্রন ডোনেট করার লিগ্যান্ডের মানে কার্বনের পাই স্টার অ্যান্টিবন্ডিং অরবিটালে ডোনেট করার যদি টেন্ডেন্সি বেড়ে যায় তাহলে কার্বন মনোক্সাইডের ভেতরে সিও বন্ডের বন্ড অর্ডার কমে যাবে, লেস দ্যান 3 হবে। বন্ড অর্ডার কমে যাওয়া মানে বন্ড এনার্জি কমে যাওয়া আর বন্ড লেন্থ বেড়ে যাওয়া। এমনিতে আমরা এমও ডায়াগ্রামে দেখেছি যে সিওর বন্ড লেন্থ হচ্ছে 1.128 অ্যাংস্ট্রম, তার থেকে বেড়ে যাবে। ঠিক আছে, এটা নিয়ে একটু পরে বলছি। আর যদি সিওর বন্ড অর্ডার কমে যায় তাহলে এমসি বন্ডের বন্ড অর্ডার বেড়ে যাবে, কারণ মেটাল কার্বন যখন পাই বন্ড তৈরি হচ্ছে সিনার্জিক এফেক্ট তো এটাই যে পাই বন্ড ওই তার করেসপন্ডিং যে সিগমা বন্ড সেইটাকে আরও বেশি স্ট্রেনথেন করবে। সুতরাং মেটাল কার্বন যে সিগমা বন্ড, মেটাল কার্বন বন্ডটা তার বন্ড অর্ডার ওভারঅল বেড়ে যাবে। বন্ড অর্ডার বাড়ছে মানে বন্ড এনার্জি বাড়ছে এবং বন্ড লেন্থ কমে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা লিখেছি আমি, স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি, এটা একটা স্পেকট্রোস্কোপিক টার্ম আর কি। তো কী হয় মানে ফ্রিকোয়েন্সি মানে বুঝতেই পারছো যেটা এনার্জি রিলেটেড, মানে আমরা জানি যে H নিউ, তা নিউ যদি বেড়ে যায় তার মানে এনার্জি বাড়ছে, তাই না? তো আমরা যদি বন্ড এনার্জি কম্পেয়ার করি, অ্যাকচুয়ালি বন্ড এনার্জি কোয়েশ্চেনে যদি এরকম দেয় যে 3টে ধরো কমপ্লেক্স আছে, 3টে কমপ্লেক্সের মধ্যে 3টের মধ্যে ধরো সিও বন্ডের বন্ড এনার্জি কম্পেয়ার করতে বলেছে, ঠিক আছে? তো এইবার বন্ড এনার্জি কথাটা না বলে শুধু তার পরিবর্তে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কথাটা বলে দেবে, যে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির ভ্যালু কম্পেয়ার করো। তার মানে হচ্ছে আসলে বন্ড এনার্জি কম্পেয়ার করা, ঠিক আছে? আমরা বন্ড এনার্জি পরিমাপ করি কীভাবে, মানে একটা বন্ডকে ভাঙতে যতটা এনার্জি লাগে। এবার বন্ডকে ভাঙার জন্য এনার্জি দেওয়া হয় কীভাবে? ফোটন চালানো হয় তার মধ্যে, যে কত অ্যামাউন্টের ফোটন সেখানে যাচ্ছে, কত ফ্রিকোয়েন্সির ফোটন যাচ্ছে, কত ফ্রিকোয়েন্সির ফোটন দিলে পরে বন্ডটা ভাঙা যাচ্ছে। তো যত ফ্রিকোয়েন্সির ফোটন যাবে তার করেসপন্ডিং এনার্জি আমরা ক্যালকুলেট করতে পারবো। তো ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করাও যা, এনার্জিও ক্যালকুলেট করাও তাই, কারণ দুটো প্রপোর্শনাল পরস্পরের সঙ্গে। তো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বলে। স্ট্রেচ করা মানে টেনে লম্বা করা আর কি। তো একটা বন্ডকে এরকম মনে করা হয় যে বন্ডটাকে যদি টেনে মানে স্ট্রেচ করা হয় তাহলে একটা সময় বন্ডটা ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে। তো সেই কনসেপশন থেকে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কথাটা এসছে, আর কিছু না। তাহলে আমরা এখান থেকে যে ফাইনালি যেটা কনক্লুশনে আসলাম সেটা হচ্ছে, যদি একটা এরকম মেটাল কার্বনিল ধরো বন্ড তৈরি হয়েছে তাহলে মেটাল কার্বন অক্সিজেন, ঠিক আছে? বন্ড অর্ডার এখানে 3-এর থেকে কম, তাই লাস্ট বন্ড থার্ড বন্ডটাকে ডটেড দিলাম। আর এখানে বন্ড অর্ডার 1 এবং 2-এর মাঝামাঝি, পাই বন্ডটা যেহেতু অনেকগুলো লিগ্যান্ডের মধ্যে অনেকগুলো অপশান থাকতে পারে RS এর মতন সেরকম, তাহলে আমরা বলবো যে এই ক্ষেত্রে হচ্ছে বন্ড অর্ডার হচ্ছে গ্রেটার মানে লেস মানে কী বলবো 1-এর থেকে বেশি, গ্রেটার দেন 1, আর গ্রেটার দেন 1 বলছি কিন্তু লিখছি উল্টো আমি, তাই জন্য গণ্ডগোল হচ্ছে। গ্রেটার দেন 1 আর লেস দেন 2,
ঠিক আছে। আর এর ক্ষেত্রে আমরা বলতে পারবো যে বন্ড অর্ডার হচ্ছে গ্রেটার দেন 2, বন্ড অর্ডার হচ্ছে গ্রেটার দেন 2 আর লেস দেন 3। তাহলে প্রথম কোয়েশ্চেন হচ্ছে বন্ড অর্ডার অফ CO ইন আ মেটাল কার্বনিল ইজ। নর্মাল অবস্থায় বন্ড অর্ডার 3 থাকে, আর মেটাল কার্বনিলে COর বন্ড অর্ডার কমে যায়, তাহলে লেস দেন 3। ঠিক আছে। ফাইন্ড বন্ড লেন্থ অফ CO, বন্ড লেন্থ অফ CO, ঠিক আছে, বন্ড লেন্থ বের করতে বলেছে। ইন একটা মেটাল কার্বনিল দিয়েছে, ইফ বন্ড লেন্থ অফ CO ইজ ইন ফ্রি স্টেট ইজ হচ্ছে এত। ফ্রি স্টেটে আমরা জানি CO বন্ডের লেন্থ হচ্ছে এত, আর মেটাল কার্বনিলে COর বন্ড অর্ডার যদি কমে যায় তাহলে বন্ড লেন্থ বেড়ে যাবে। তাহলে এনিথিং গ্রেটার দেন এটা, সেটা আনসার হবে আমাদের। এবার আমরা দেখছি এখানে কম আছে, এখানে সমানই আছে, এখানে 1.1214 বেশি আছে, এখানে আরও বেশি আছে। এবার দুটো বেশি আছে, C এবং D, তাহলে সঠিক অপশান কোনটা হবে? ঠিক আছে। 1.12 থেকে যদি বেড়ে 2.0 হয়ে যায়, 1.12 থেকে 2.0 মানে অলমোস্ট ডাবল হয়ে যাচ্ছে, তো বন্ড লেন্থ বেড়ে গিয়ে ডবলও হয়ে যায় না, সামান্যই বাড়ে। ঠিক আছে, সেইটা বুঝে কিন্তু আনসার করতে হবে। তাহলে এটা হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা, 3টে কমপ্লেক্স দিয়েছে মেটালের, দেখো মেটালের অক্সিডেশন স্টেটটা দেখো, এখানে +1, কার্বনিল তো 0, +1, এখানে মেটাল 0 স্টেটে আছে, এখানে মেটাল -1 স্টেটে আছে। এইবার বলছে যে এই 3টে কোয়েশ্চেন আছে, মেটাল কার্বন বন্ড লেন্থের মানে অর্ডারগুলো লিখতে হবে আর কি। তো আমরা একটু আগে সেকেন্ড পয়েন্ট কী জানলাম, যে মেটালের যদি ইলেকট্রন ডোনেটিং টেন্ডেন্সি যদি বেড়ে যায়, ঠিক আছে, মেটাল তার যে ডি অরবিটাল আছে সেখান থেকে যদি ইলেকট্রন ডোনেট করছে কাকে, লিগ্যান্ডকে, কার্বনের অ্যান্টি বন্ডিং অরবিটালে, পাই স্টার অরবিটালে, তা যদি ইলেকট্রন ডোনেটিং টেন্ডেন্সি যত বাড়বে তত তাড়াতাড়ি বন্ডটা তৈরি হবে, পাই বন্ডটা, তত পাই বন্ড সিগমা বন্ড সব মিলিয়ে মেটাল কার্বন বন্ড অর্ডার তত বাড়বে। ঠিক আছে, তাহলে যত ইলেকট্রন ডোনেটিং টেন্ডেন্সি বাড়বে তত বন্ড অর্ডার বাড়বে, অর্থাৎ বন্ড লেন্থ কমবে। আমাদেরকে মেটাল কার্বন বন্ড লেন্থ কম বের করতে বলেছে। তাহলে ইলেকট্রন ডোনেটিং টেন্ডেন্সি যদি বাড়ে তাহলে বন্ড লেন্থ কমে যাবে। এবার মেটাল এখানে সবথেকে বেশি অক্সিডেশন স্টেটে আছে, মেটালের যদি অক্সিডেশন স্টেট বেশি হয়, অক্সিডেশন নাম্বার যদি বেশি হয়, তাহলে মেটালের ইলেকট্রন নেগেটিভিটি বাড়বে, মানে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে রাখার ক্ষমতা বাড়বে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়বে মেটালের। সুতরাং এই ইলেকট্রনকে তখন মেটালের সহজে ছাড়তে চাইবে না। ঠিক আছে, তাহলে ইলেকট্রন ডোনেটিং টেন্ডেন্সি মেটালের কখন হবে? যখন অক্সিডেশন স্টেট কম হবে। ঠিক আছে, এইটা কোথাও একটা তোমরা লিখে রাখো, যে আমি উপরেই লিখে রাখছি, এইটা খুব আমাদের একটা ইম্পর্টেন্ট জায়গা, যে ইলেকট্রন ডোনেটিং টেন্ডেন্সি অফ মেটাল, ঠিক আছে, টু ফর্ম মেটাল টু লিগ্যান্ড পাই বন্ড। এই মেটাল টু লিগ্যান্ড পাই বন্ড বানাতে গিয়ে মেটালের যে ইলেকট্রন ডোনেটিং টেন্ডেন্সি এইটা বাড়বে যদি অক্সিডেশন স্টেট কমে, তাই তো? তাহলে সবথেকে কম অক্সিডেশন স্টেট যেখানে, এখানে, তাহলে এখানে ডোনেটিং টেন্ডেন্সি বেশি, যত ডোনেটিং টেন্ডেন্সি বাড়বে তত বন্ড অর্ডার বাড়বে, বন্ড লেংথ কমবে, তাহলে এর বন্ড লেংথ সব থেকে কম, এর মিডল এর সব থেকে বেশি। তাহলে বন্ড লেংথ আমরা পেয়ে গেলাম আনসার A, B, C। তাহলে যদি এখানে আরেকটা কোয়েশ্চেন হয় মাঝখানে, যে মেটাল কার্বনিল বন্ড অর্ডার, তাহলে অবশ্যই উল্টো হবে, A, B, C উল্টো হয়ে গেল। কার্বন অক্সিজেন বন্ড লেন্থ, ঠিক আছে, তো যত মেটাল কার্বনের বন্ড লেংথ আমরা A থেকে সিতে যাচ্ছি কমছে, তাহলে কার্বন অক্সিজেনের ক্ষেত্রে উল্টোটা হবে। তাহলে আমরা বলবো যে A লেস দেন B লেস দেন C, এটা হচ্ছে আমাদের B এর আনসার। আর সিতে বলছে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি অফ কার্বন অক্সিজেন, স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি মানে অ্যাজ গুড অ্যাজ বন্ড এনার্জি বা বন্ড অর্ডার। তাহলে কার্বন অক্সিজেন বন্ড অর্ডার কমে যাচ্ছে, কখন কমে যাচ্ছে? যখন ওভারঅল মানে প্রসেসটা কমপ্লিট হলো। তো এইবার মেটাল, আমরা একটু আগে দেখলাম সেকেন্ড পয়েন্টে, মেটাল কার্বন বন্ড স্ট্রেংথ যত বাড়বে কার্বন অক্সিজেন বন্ড স্ট্রেংথ তত কমবে। তাহলে মেটাল কার্বন বন্ড স্ট্রেংথ সব থেকে বেশি কোথায়? সিতে, তাই না?
বন্ড স্ট্রেংথ মেটাল কার্বন সি সব থেকে বেশি, তাহলে কার্বন অক্সিজেনের বন্ড স্ট্রেংথ বা স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি উল্টো অর্ডারটা হবে, সুতরাং এটা হয়ে যাবে ABC। ঠিক আছে, কপি করো। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা দেখো, ইন ফর দ্য ফলোয়িং কমপ্লেক্সেস CO বন্ড লেন্থ ইজ হাইয়েস্ট ইন, চারটের মধ্যে কোনটাতে কার্বন মনোক্সাইড মানে CO বন্ড লেন্থটা হাইয়েস্ট। তাহলে CO বন্ড লেন্থ যদি হাইয়েস্ট বের করতে হয়, তাহলে যেখানে CO বন্ড অর্ডার লোয়েস্ট সেটা দেখলেই হবে। এবার দেখো কার্বন মনোক্সাইডের সংখ্যা 6টা, এখানে 4টে, এখানে 2টো, এখানে 3টে। আমরা কি বলছিলাম একটু আগে যে ক্রোমিয়াম, ধরো এই যে ক্রোমিয়াম আছে, তো তা ক্রোমিয়ামের এই যে ডি অরবিটাল, ক্রোমিয়াম তার ডি অরবিটাল দিয়ে ইলেকট্রন পেয়ারটা ডোনেট করবে পাই বন্ড বানাতে গেলে, কাকে দেবে? কার্বনের এটা হচ্ছে পাই স্টার এমওকে দেবে, পাই স্টার 2pxকে দেবে। ঠিক আছে, এই ইলেকট্রন দিচ্ছে ক্রোমিয়াম। এখন আমরা বলছিলাম যে এটা যদি একটা কার্বন মনোক্সাইড হয়, তাহলে এরকম আরও লিগ্যান্ড আছে, সবাইকেই এই ইলেকট্রনটা ডোনেট করতে চাইবে মেটাল, তাই জন্যই প্রত্যেকের ক্ষেত্রে আমরা বলছিলাম পার্শিয়াল বন্ড। এইবার সিও যত পরিমাণে বাড়বে, তত এক একটা সিওর ক্ষেত্রে এই ইলেকট্রন ডেনসিটিটা যে আসছে তার পরিমাণটা কী হবে? কমে যাবে। যদি অনেকগুলো সিও থাকে, সবার মধ্যে ভাগ হয়ে যাবে এক একটা বন্ডের যতটা ইলেকট্রন ডেনসিটি থাকে সেটা। আর যদি উল্টো করে বলি, যত সিওর সংখ্যা কমবে, তত এই যে ইলেকট্রন ডেনসিটি আসছে, ইলেকট্রন ডেনসিটির পরিমাণ তত বাড়বে, মানে ইলেকট্রন ডেনসিটি বাড়বে। আর যত বেশি ইলেকট্রন ডেনসিটি এই অ্যান্টি বন্ডিং অরবিটালে প্রবেশ করবে, যত বেশি ইলেকট্রন ডেনসিটি অ্যান্টি বন্ডিং অরবিটালে প্রবেশ করবে, সিওর নিজস্ব বন্ড অর্ডার তত কমবে। তাহলে কী দাঁড়ালো? পুরো ব্যাপারটা আবার বলছি, মেটাল তার ইলেকট্রনটা ডোনেট করছে, এরকম অনেকগুলো লিগ্যান্ড আছে, সমস্ত লিগ্যান্ডের মধ্যে মেটালের ইলেকট্রন ডেনসিটিটা ভাগ হয়ে যাচ্ছে। তা যদি লিগ্যান্ডের সংখ্যা কমে, মানে কার্বন মনোক্সাইডের সংখ্যা যদি কমে, তাহলে এক একজন কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে ফ্র্যাকশানটা বেড়ে যাবে ইলেকট্রন ডেনসিটি। আর যত বেশি ইলেকট্রন ডেনসিটি বাড়বে, তত যেহেতু অ্যান্টি বন্ডিংয়ে যাচ্ছে, তাহলে সিওর বন্ড অর্ডার কমবে। তাহলে আমরা ফাইনালি কী পেলাম? যে নাম্বার অফ সিও যদি কমে, তাহলে কম সংখ্যক সিও বেশি ফ্র্যাকশানের ইলেকট্রন ডেনসিটি পাবে, বেশি ফ্র্যাকশানের ইলেকট্রন ডেনসিটি পাই স্টারে ঢুকবে, স্টেবিলিটি বা বন্ড অর্ডার কমাবে। তাহলে যত সিওর সংখ্যা কমবে, তত সিওর বন্ড অর্ডার কমবে, তত সিওর বন্ড লেংথ বাড়বে। ক্লিয়ার? এবার খুঁজে নাও তাহলে সিও বন্ড লেন্থ সব থেকে বেশি কোথায়? যেখানে সিওর সংখ্যা সব থেকে কম, দ্যাট ইজ 2, তাই তো? মানে সি, আমাদের অপশান সি, তারপরে অপশান ডি, তারপরে অপশান বি, অ্যান্ড ফাইনালি হচ্ছে অপশান এ। তাহলে এইটা হয়ে গেলো আমাদের আনসার, আশা করা যায় বোঝাতে পেরেছি। আচ্ছা, সিনার্জিক বন্ডের থার্ড ক্যাটাগরি এবার হচ্ছে পাই কমপ্লেক্স, যেখানে পাই ডোনার অ্যাজ ওয়েল অ্যাজ পাই অ্যাকসেপ্টার। কমন এক্সাম্পল হচ্ছে রাইজ সল্ট বলে একটা আছে, এটা হচ্ছে পটাশিয়াম, আর 3খানা ক্লোরিন থাকবে প্ল্যাটিনামের সঙ্গে, আর C2H4 থাকবে। তো দেখো প্ল্যাটিনামের সঙ্গে 4টে লিগ্যান্ড আছে, মানে এখানে আমরা বলতে পারি যে কোঅর্ডিনেশন নাম্বার অফ প্ল্যাটিনাম হচ্ছে 4। প্ল্যাটিনাম যেহেতু 5D সিরিজের এলিমেন্ট এবং কোঅর্ডিনেশন নাম্বার 4, তাহলে 5D সিরিজ যেহেতু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অনেক বেশি, সুতরাং এখানে আমরা স্কোয়ার প্লেনার কমপ্লেক্স পাবো। যেহেতু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অনেক বেশি, সুতরাং আমরা এখানে স্প্লিটিংটা অনেক বেশি দেখতে পারবো। এবং আমরা কি বলবো যে DsP2 হাইব্রিডাইজড হবে প্ল্যাটিনাম, হ্যাঁ, এবং স্কোয়ার প্ল্যানার হওয়া উচিত কমপ্লেক্সটার অ্যাজ এ হোল। কিন্তু আমরা দেখব যে স্কোয়ার প্ল্যানার ফাইনালি আর হয় না, একটুখানি একটা সার্টেন জায়গাতে গিয়ে ওটা নন প্লেনার হয়ে যায়, মানে থ্রু আউট পুরো সিস্টেমটা প্লেনার থাকে না, সেটা আমরা একটু পরে দেখব। এবার তার আগে ব্যাপারটা আবারও আগের মতনই, মানে নতুন কিছু নেই, মেটাল আবারও তার এমটি হাইব্রিড অরবিটালে কী করবে? আচ্ছা, আমি এখানে যদি একটুখানি এটা যদি ছবিটা আঁকি, তো দেখো প্ল্যাটিনাম তার চারদিকে 4টে বন্ড, তো 3টে হচ্ছে ক্লোরিনের সঙ্গে, আরেকটা হচ্ছে C2H4 এর সঙ্গে। এখন প্ল্যাটিনামের সঙ্গে যে ক্লোরিনের যে বন্ডটা, এটাও একটা ওই রকম, ক্লোরিন যেহেতু একটা নন ক্লাসিক্যাল লিগ্যান্ড,
সিগমা ডোনার, পাই অ্যাকসেপ্টার। হ্যাঁ, সিগমা ডোনেট করেছে আর পাই তার ভ্যাকেন্ট ডি অরবিটালে অ্যাকসেপ্ট করবে। তো এটা ফার্স্ট কেসে আমরা আলোচনা করেছি। তাহলে আমরা এখানে কেবলমাত্র এই প্ল্যাটিনামের সঙ্গে ইথিলিনের যে বন্ডিংটা এইটুকু পোর্শন খালি দেখে নেব ছোটো করে। তাহলে ইথিলিন যদি হয় তাহলে ইথিলিন মানে কার্বন কার্বন বন্ড থাকবে আর 4টে হাইড্রোজেন থাকবে, দুটো দুটো করে হাইড্রোজেন থাকবে। এবার এই একটা সিগমা বন্ড দেখিয়েছি। পাই বন্ডটা যদি আমি এরকমভাবে পাই ক্লাউডটা দেখাই আর কি, দুদিকে ধরো রয়েছে পাই ক্লাউডটা, তাহলে এই পাই ইলেকট্রন কি করবে, দান করবে। পাই ইলেকট্রন যদি ডোনেট করে ভ্যাকেন্ট অরবিটালে তাহলে এখানে একটা পাই বন্ড তৈরি হবে। তাহলে প্রথম কথা হচ্ছে এই যে অরবিটালটা এটা হচ্ছে ভ্যাকেন্ট হাইব্রিড অরবিটাল। আর এই যে পার্টিকুলার অরবিটালটা যেখান থেকে ও ডোনেট করলো সেটা পাই ডোনার, তাহলে এটা হচ্ছে ইথিলিনের পাই বিএমও, পাই বন্ডিং এমও। যেহেতু কি বলবো মানে পাই সিস্টেম, সুতরাং পাই বিএমও থাকবে এবং পাই স্টার অ্যান্টি বন্ডিং অবভিয়াসলি ফাঁকা থাকবে, যেখানে ও ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে কার থেকে, মেটালের হচ্ছে আনহাইব্রিড ইনার ডি অরবিটাল থেকে। আগেরবার যেমন লিখেছিলাম ঠিক তেমনি এটা একটু মেনশন করে দাও, এখানে আমার জায়গা নেই বলে লিখছি না। আনহাইব্রিড ইনার ডি অরবিটাল ফুললি ফিল্ড, তো সেই ফুললি ফিল্ড ডি অরবিটাল থেকে ও এবার ডোনেট করবে কাকে, কার্বনেরই, যেহেতু পাই বন্ডিংয়ের মধ্যে ও অ্যাকসেপ্ট করে, আই মিন বন্ডিংয়ের মধ্যে থেকে ও ইলেকট্রন ডোনেট করেছে, তাহলে অ্যাকসেপ্ট করবে পাই স্টার অ্যান্টি বন্ডিংয়ে। তো সেই পাই স্টার অ্যান্টি বন্ডিং অরবিটালটাকে যদি এরকমভাবে দেখাই আমি, পাই স্টার অ্যান্টি বন্ডিং, তো তাহলে লোবটা আচ্ছা এরকমভাবে আমি দেখাচ্ছি। এই একটা ধরো লোব আছে এরকম, পাই স্টার অ্যান্টি বন্ডিংয়ের লোব এটা। তাহলে এই পাই স্টার অ্যান্টি বন্ডিং ভ্যাকেন্ট, সেখানে ও অ্যাকসেপ্ট করলো। এটার সঙ্গে ঠিক আগের কেসটা মেটাল কার্বনিল, ডিফারেন্সটা কোথায় দেখো। মেটাল কার্বনিল যখন তৈরি হয়েছিল তখন কার্বন যে ইলেকট্রন পেয়ারটা ডোনেট করছিল ওর কোন অরবিটাল থেকে, সেটা ছিল ওর একটা নন বন্ডিং এমও, যেটা কিনা পাই স্টারের মতন অ্যান্টি বন্ডিংয়ের মতো অ্যান্টি বন্ডিং ক্যারেক্টার ছিল। তো অ্যান্টি বন্ডিং থেকে ইলেকট্রন চলে যাচ্ছিল বলে এই বন্ড ফর্মেশনে, সিগমা বন্ড ফর্মেশনে আমরা বলছিলাম যে কার্বন মনোক্সাইডের বন্ড অর্ডার বাড়ছিল, যেহেতু অ্যান্টি বন্ডিং থেকে ইলেকট্রন চলে যাচ্ছে। অ্যান্টি বন্ডিং থেকে না, অ্যাকচুয়ালি অ্যান্টি বন্ডিং লাইক অরবিটাল থেকে ইলেকট্রন চলে যাওয়া মানে স্টেবিলাইজিং এফেক্ট। এর ক্ষেত্রে উল্টোটা, এর ক্ষেত্রে বন্ডিংয়ের মধ্যে থেকে ইলেকট্রন চলে যাচ্ছে। তাহলে বন্ডিংয়ের মধ্যে যদি ইলেকট্রন চলে যায় তাহলে বন্ড অর্ডার কমে যাবে, স্টেবিলিটি মানে উইদিন দ্য সিস্টেম, উইদিন ইথিলিন তার স্টেবিলিটি কমে যাবে, বন্ড অর্ডার কমে যাবে। আর ব্যাক বন্ডিং যেটা হচ্ছে সেটা তো সেই প্রসেসে তো অবশ্যই বন্ড অর্ডার কমবে ইথিলিনের, কারণ ও তার অ্যান্টি বন্ডিং অরবিটালে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করছে, যেটা এর ক্ষেত্রেও হচ্ছিল। যখন অ্যাকসেপ্ট হচ্ছিল তখন কার্বনের বা কার্বন মনোক্সাইডের অ্যান্টি বন্ডিং পাই স্টার 2px-এ অ্যাকসেপ্ট হচ্ছিল। তাহলে এর ক্ষেত্রে দুটো উল্টো প্রসেস ঘটছিল, ঠিক আছে। অ্যাকসেপ্টেন্সের সময় বন্ড অর্ডার কমছিল বেশি পরিমাণে, কিন্তু যখন সিগমা বন্ড হচ্ছিল তখন বন্ড অর্ডার বাড়ছিল। এর ক্ষেত্রে দু জায়গাতেই একবার বন্ডিং থেকে ইলেকট্রন চলে যাওয়া মানে ডিস্টেবিলাইজিং, আবার অ্যান্টি বন্ডিং ইলেকট্রন আসা সেটাও ডিস্টেবিলাইজিং। তাহলে বন্ড অর্ডার অবশ্যই খুব বেশি পরিমাণে কমে যাবে। তাহলে আমরা যদি ইথিলিনের যে দেখি যে ইথিলিনের যদি কার্বন কার্বন ডবল বন্ড থাকে, তাহলে এই কমপ্লেক্সের মধ্যে ইথিলিনের বন্ড অর্ডার কিন্তু 2 হবে না, 2-এর থেকে কম হবে, রাইট। এটা হচ্ছে ফার্স্ট ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে ঠিক যে মুহূর্তে পাই বন্ডিং এমও আর এই যে এমওটা এই যে হাইব্রিড যে অরবিটাল এদের মধ্যে যখন ওভারল্যাপিং হচ্ছে, যখন কাছাকাছি আসছে, তখন এই ইথিলিনের সঙ্গে যে দুটো হাইড্রোজেন আছে, মানে এখানে দুটো এখানে দুটো 4টে হাইড্রোজেন আছে, এটা যদি প্লেন হয় তাহলে হাইড্রোজেন তো একটা এরকম বাইরের দিকে থাকবে, ঠিক আছে, টুয়ার্ডস দ্য ভিউয়ার, আরেকটা এরকম ভেতরের দিকে থাকবে এরকমভাবে, ঠিক আছে। এরকমভাবে দুখানা হাইড্রোজেন আছে, এখানে আছে আর এখানে উপরেও আছে, উপরে মানে এরকমভাবে আছে। এবার কথা হচ্ছে যখন কাছাকাছি অরবিটালগুলো আসছে তখন সিএইচ বন্ডের যে ইলেকট্রন পেয়ার সেটাও এই যে ইলেকট্রনগুলো এগুলো দ্বারা একটু রিপেলড হবে। তো তখন কি হবে, দুটো সিএইচ যদি ইনিশিয়ালি এরকম ছিল
একটা বোর্ডের ভেতরের দিকে চলে যাচ্ছে আর একটা বাইরের দিকে চলে আসছে এবং পারপেন্ডিকুলার, বোর্ডের প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। এরকম যদি ছিল ইনিশিয়ালি, তাহলে এখন যখন এরা পরস্পরের কাছাকাছি আসছে, এই রিপালশানে সিএইচ বন্ডও রিপেলড হয়ে সিএইচ বন্ড খানিকটা এইদিকে এরকমভাবে ঘুরে যাবে, ঠিক আছে। আর ওই উপরের যে কার্বন তার সঙ্গে যদি একটু সিএইচ বন্ড এরকম ছিল, সেটাও এরকম না থাকে, ফাইনালি এইদিকে খানিকটা বেঁকে যাবে, ঠিক আছে। তাহলে আমরা সেই দুটোকে যদি আঁকার চেষ্টা করি, তাহলে বন্ড বিলো দ্য প্লেন, মানে যেটা টুয়ার্ডস, মানে কী বলবো, অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার, আর এটা টুয়ার্ডস দ্য ভিউয়ার, দুটোই খানিকটা বেঁকে গেছে আর কি। আর এখানেও তাই, এটা অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার আর এটা টুয়ার্ডস দ্য ভিউয়ার, মানে বন্ড অ্যাবাভ দ্য প্লেন, দুটোই কিন্তু ঘুরে গেছে। সেই কারণে ওভারঅল সিস্টেমটা এখানে মেটাল, আমি এখানে এম লিখেছি, অ্যাকচুয়ালি এখানে প্ল্যাটিনাম লিখলেই হতো, যেহেতু আমাদের মেটালটা প্ল্যাটিনামই আছে। তাহলে ওভারঅল আমরা বলবো সিস্টেমটা এই যে স্কোয়ার প্ল্যানার বলছি, প্ল্যানার ফাইনালি আর থাকে না, কারণ এই দুটো হাইড্রোজেন অ্যাটম আউট অফ প্লেন চলে যায়। তাহলে এই হয়ে গেল ওভারঅল আলোচনা। তাহলে 1 নম্বর কী বললাম আমরা, যেটা হচ্ছে যে বন্ড অর্ডার কেন কমে যাচ্ছে, কারণ দুটোই হচ্ছে ডিস্টেবিলাইজিং ফ্যাক্টর। 2 নম্বর কথা হচ্ছে হাইড্রোজেনগুলো তাদের নির্দিষ্ট অবস্থান থেকে রিপেলড হয়ে খানিকটা অন্যরকম দিকে চলে যায় এবং আউট অফ প্লেন হয়ে যায়, 2 নম্বর। থার্ড বক্তব্য হচ্ছে যে এই যে 3খানা ক্লোরিন আছে, এই 3টে সিএল বন্ডের লেন্থ সমান হয় না, ঠিক আছে। আমরা দেখি যে 3টে বন্ডকে যদি নাম্বারিং করি, এই 3টে বন্ড 1, 2 এবং 3 যদি করি, এটা ধরো বন্ড 1, এটা ধরো 2, এটা ধরো 3। তো যেখানে ক্লোরিনের অপোজিটে ক্লোরিন আছে সেই দুটোর বন্ড লেন্থটা সমান হয়, কিন্তু যেখানে ক্লোরিনের অপোজিটে ইথিলিন আছে সেইখানে বন্ড লেন্থটা বেড়ে যায়, 2 গ্রেটার দ্যান 1, 3, ঠিক আছে। কেন বেড়ে যায়? এই বেড়ে যাওয়াটা আমরা বেন্টস রুল দিয়ে ব্যাখ্যা করতে পারি। বেন্টস রুল কী বলে, যে একটা এই যে বন্ডিংয়ের মধ্যে যদি কোনো বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকে, ক্লোরিন অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ যদি এলিমেন্ট থাকে, তাহলে সেটা কী করে, ওই বন্ডের পার্সেন্টেজ এস ক্যারেক্টার কমিয়ে দেয়, তাই তো। তাহলে সেখানেই লিখি, তাহলে এই বন্ডের যদি পার্সেন্টেজ এস ক্যারেক্টার কমে যায়, তাহলে উল্টো দিকে এই বন্ডের পার্সেন্টেজ এস ক্যারেক্টার বেড়ে যাবে। পার্সেন্টেজ এস ক্যারেক্টার যদি বেড়ে যায় কোনো অরবাইটালের, তাহলে সেই অরবাইটাল নিউক্লিয়াসের আরও কাছে হয়। সুতরাং সেই অরবাইটালের নিউক্লিয়াস যদি আরও কাছে হয়ে যায়, অর্থাৎ আমরা বলতে পারি যে নিউক্লিয়াসের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাচ্ছে, জেড এফেক্টিভ বেড়ে যাচ্ছে। জেড এফেক্টিভ যদি বেড়ে যায়, তাহলে অ্যাট্রাকশান বাড়বে, অ্যাট্রাকশান বাড়লে তারা কাছাকাছি এসে যাবে, এবং কাছাকাছি এসে গেলে বন্ড লেন্থ কমে যাবে, ঠিক আছে। তাহলে যেখানে এস ক্যারেক্টার বাড়ছে সেখানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে, তাহলে কন্ট্রাক্টেড হচ্ছে অরবাইটাল এবং বন্ড লেন্থ কমে যাচ্ছে। তাহলে উল্টো দিকের জোনের বন্ড লেন্থ, যেখানে এস ক্যারেক্টার কমছে সেখানে বন্ড লেন্থ বেড়ে যাবে, তাই ওভারঅল এই 2 নম্বরের বন্ড লেন্থটা অনেক বেশি হয়, ঠিক আছে। এই 3টে হয়ে গেল আমাদের এই পার্টিকুলার যে কম্পাউন্ডটা, সেইখান থেকে আমাদের প্রাপ্ত তথ্য। তাহলে ফার্স্ট পয়েন্টে দেখো, C2H4 ডোনেটস ইটস ইলেকট্রন পেয়ার ফ্রম বন্ডিং এমো অ্যান্ড অ্যাকসেপ্টস ইলেকট্রন পেয়ার ইন ইটস অ্যান্টি বন্ডিং পাই স্টার এমো। দুটোই হচ্ছে কি বলছে, দুটো প্রসেসই হচ্ছে ডিস্টেবিলাইজিং ফর C2H4। সো বন্ড অর্ডার অফ C2H4 বিকামস লেস দ্যান 2, কমে যায়, লেস দ্যান 2 হয়ে যায়। 2 নম্বর হচ্ছে ডিউরিং ফরমেশন অফ মেটাল লিগ্যান্ড সিগমা বন্ড, ইলেকট্রন ক্লাউড অফ মেটাল রিপেলস দ্যাট অফ CH বন্ড, যেটা বলছিলাম, CH বন্ডের ইলেকট্রন পেয়ারকে রিপেল করে, হুইচ ওয়ার ইনিশিয়ালি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ পেপার। CH বন্ডগুলো ইনিশিয়ালি প্লেন অফ পেপার, মানে আমাদের এখানে প্লেন অফ বোর্ডে আমি দেখিয়েছিলাম, তার সঙ্গে পারপেন্ডিকুলার ছিল। প্রথমে যখন রিপালশন হলো তখন কি হলো, গেটস লিটিল টিল্টেড অ্যাওয়ে, মানে টিল্ট হওয়ার মানে একটু মানে কী বলবো, বেঁকে যাওয়া আর কি, অ্যাওয়ে ফ্রম দ্য মেটালের থেকে একটু দূরে সরে গেলো বেঁকে গিয়ে, যে কারণে ওভারঅল সিস্টেমটাকে আমরা নন প্লেনার বলছিলাম। টোটাল সিগমা বন্ড কটা, 8টা, টোটাল পাই বন্ড কটা, 2টো, ঠিক আছে। সিগমা বন্ড দেখো 1টা 2টো 3টে, আর এখানে কার্বনের মধ্যে একটা আছে 4টে, আর 4খানা হাইড্রোজেনের সঙ্গে মানে 4টে CH যে বন্ড, টোটাল 8টা পাই বন্ড। আর সিগমা বন্ড দুটো বন্ডই কার্বনের সঙ্গে প্ল্যাটিনামের, একটা পাই
ডোনেশনের সময় তৈরি হয়েছে, একটা পাই অ্যাকসেপ্টেন্সের সময় তৈরি হয়েছে। আর কার্বন কার্বন যে ইনিশিয়াল যে ডবল বন্ডটা ছিল সেটা কিন্তু ফাইনালি আর এক্সিস্ট করে না, ঠিক আছে? কারণ সেইটাই তো সেই ইলেকট্রন পেয়ারটাই তো বন্ডিংয়ের মধ্যে থেকে ও ডোনেট করেছিল আর কি, ঠিক আছে? তাহলে ফাইনাল সিস্টেমে কার্বন কার্বন ডবল বন্ড নেই, দুটোই ডবল বন্ড হচ্ছে কার্বন এবং মেটালের মধ্যে। আর যেটা ব্যাখ্যা করলাম একটু আগে বেন্ডস রুল দিয়ে, যে 2 নম্বর মানে যেটা প্ল্যাটিনাম, মানে প্ল্যাটিনাম এবং C2H4 এই বন্ডের সঙ্গে অপোজিট প্রান্তে যেটা আছে তার বন্ড লেন্থটা বেড়ে গেছে, আর বাকি দুটো তার তুলনায় ছোট। তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করলাম, আশা করা যায় বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওগুলোকে যত বেশি তোমরা নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবে তত বেশি আমার ভিডিওগুলো আরও নতুন নতুন স্টুডেন্টদের কাছে পৌঁছে যাবে। সুতরাং তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলোকে তোমরা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কালার অফ কমপ্লেক্স আলোচনায়। ততক্ষণের জন্য টাটা।